ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছে নাজনীন মুন্নি। নিবেদন করছে জিপিএস ইস্পাত। অপরিকল্পিত নগরায়ন, তাপবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সহ বাংলাদেশের এমন উন্নয়ন হয়েছে যে উন্নয়ন দেশকে ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকায় পরিণত করেছে, বলছে বিএনপি। এই বক্তব্যের 4 দিন আগেই গত 24 এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের প্রশংসা করে বলেছিলেন, এক সময় যেই বাংলাদেশকে তারা বোঝা মনে করত, এখন সেই বাংলাদেশের উন্নয়ন দেখে তাদের লজ্জায় পড়তে হয়। পাকিস্তান প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে বাস্তবতা বোঝা উচিত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের উন্নয়ন পাকিস্তানের চোখে পড়লেও কালো চশমা পরে বিএনপি নেতারা সেই উন্নয়ন দেখতে পাচ্ছেন না। জবাবে বিএনপি বলছে, বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে। তবে যত যাই হোক, আওয়ামী শাসক গোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামবে না বলে জানিয়েছেন তারা। বিএনপির এই আন্দোলনকে কটাক্ষ করে ক্ষমতাসীনরা বলছেন, গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমে আসা দলের আন্দোলন হুমকিতে তারা ভীত নয়। এদিকে দ্বাদশ নির্বাচনের প্রায় 4 মাসের মাথায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনে যাওয়ার জন্য জাতীয় পার্টির উপর প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ ছিল তার উপর। তার এই বক্তব্যের প্রমাণ চেয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টির রাজনীতির চরিত্র কি আসলেও পরিবর্তন হলো? লিফলেট বিতরণ করে আসলেও কি সম্ভব আওয়ামী লীগের পতন ঘটানো? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি, এবং আছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার এটিও তাজ রহমান। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে। আমরা আলোচনাতে যেতেই চাই। দুদিন যাবৎ গরম রাজনীতি হওয়া, এই গরমের মধ্যেও কারণ বলা হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে এক বক্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যানের, তার সাথেও একটা বক্তব্য ছিল তার যে পরাশক্তির প্রভাব ছিল জাতীয় নির্বাচনে, এবং বিএনপিও আজকে তার সমর্থন দিয়েছে। তারাও বলছে যে পরাশক্তির প্রভাব ছিল, আসলেও ছিল কিনা আমরা সেই প্রশ্নের উত্তরই আসলে মূলত আজকে খোঁজার চেষ্টা করব। আমাদের সাথে আছেন এটিও তাজ রহমান, তার কাছে যেতে চাই প্রথমে। তিনি প্রেসিডেন্ট মেম্বার জাতীয় পার্টির। এটিও তাজ রহমান, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। নির্বাচন মোটামুটি অনেক আগে, 4 মাস আগে শেষ হয়েছে। নতুন করে নির্বাচনের খবর আসলে উদাহরণ হিসেবে এখন খুব একটা আসে না, কিন্তু হঠাৎ করেই জাতীয় পার্টির চেয়ারম্যান যা কিছু বললেন, সেটির কি কোনো উদ্দেশ্য আছে কিনা আসলে? ধন্যবাদ মুন্নি আপা আপনাকে এবং আমার দুই বিজ্ঞ আলোচক আমিন ভাই সহ দর্শক সবাইকে সালাম শুভেচ্ছা। দেখেন, আমাদের বর্ধিত সভা ইলেকশনের পরে প্রথম ডেকেছেন জেলা পর্যায়ে সমস্ত নেতাকর্মীদের, যারা বর্ধিত সভায় যান, আসার উপযুক্ত যাদের পর্দারি পদ আছে তারা সবাই এসেছেন, বক্তব্য দিয়েছেন। এটা এত গরমের মধ্যে চেয়ারম্যান একবার চিন্তা করছিলেন এটা বোধহয় একটু শিফট করা উচিত। যখন দেখলেন না, এটা শিফট করলে আবার আরেকটা নিউজ আপনারা করবেন। আমরা এমনিই তো ঝামেলায় আছি, ঝামেলায় ফেলে দেওয়া হয়, ঝামেলা নিয়ে আলোচনা হয়। তার মধ্যখানে উনি বক্তব্যটা ক্লিয়ার করেছেন দলের নেতাকর্মীদের সামনে। একটা মিসকনসেপশন ছিল নির্বাচনে যাওয়া, নির্বাচন করা, সিট ভাগাভাগির নামে অনেকগুলো নিউজ হয়েছে, ওনার নামে হয়েছে, দলের বিরুদ্ধে হয়েছে। তাই উনি বক্তব্যগুলো অনেকটা এলোভেটলি বলেছেন সব কিছু। সেখানে আপনি যেটা বললেন যে নির্বাচনে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ওনার উপরে চাপ ছিল। উনি একটা কথা বলেছেন যে এই সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য পরাশক্তি 3টা উনি লাস্টে যখন জেনেছেন বা এদের প্রসার ছিল, সেই পরাশক্তিরা চাইছে এই সরকার যদি পরিবর্তন না হয়। ষড়যন্ত্র করে সরকারকে উৎখাত করার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেখানে তো সেই ষড়যন্ত্র বিদেশিদের সাথে মিলে করছে বিএনপি, সেই কারা কোন দেশের সাথে মিলে করছে সেই নামটাও কিন্তু বলেন নাই। পরাশক্তি কারা সেটা কি বলেছেন? না, বলেন নাই। আমি সেই উদাহরণ দিতে চাচ্ছি। রাজনীতিতে অনেক বক্তব্য এই পরাশক্তিদের নাম বলা যায় না, আপনি আখার ইঙ্গিতে ইশারায় বুঝে নিতে হয়। ওবায়দুল কাদের সাহেব মাননীয় সাধারণ সম্পাদক আওয়ামী লীগে বলেছেন, দিল্লি আছে আমরা আছি, দিল্লি নাই আমরা নাই। উনি তো সরাসরি একটা নাম বলেছেন সরাসরি, আর দুইটা আমি ইনডাইরেক্টলি বলি। বাংলাদেশের সবচেয়ে বড় যে এফডিআই যাদের আছে, সেই দেশটাও চাচ্ছে এই সরকার নির্বাচন করে আসুক। বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্লান্ট যে যারা মিলে করেছে, তারা এই সরকারকে চাইছে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসার জন্য। একটা নাম তো ওপেনলি উনি বলে দিলেন, বাকি দুইটা আমি আপনাকে উদাহরণ দিয়ে দিলাম যারা ইনভেস্টমেন্ট করেছে। থাকতে পারে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্য সূত্র ধরে বলে, 2001-এ উনি বলেছেন আমি গ্যাস দেই নেই ক্ষমতায় আসি, ইন্ডিয়াকে এবং আমেরিকাকে, সিআই এবং র আমাদেরকে হারিয়ে দিয়েছে। এরা যে ইনফ্লুয়েন্স করতে পারে এটা অস্বীকারের কোনো সুযোগ নাই।
কখনো পর্দার আড়ালে, কখনো পর্দার সামনে। জি এম কাদের সেটাই বোঝাইতে চেয়েছেন। ওটা ওপেনলি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে উনি সেটা নাম বলা সম্ভব না। যেরকম ওবায়দুল কাদের গত 3-4 দিন থেকে বলতেছেন বিএনপি ষড়যন্ত্র করছে বিদেশি শক্তিদের সাথে নিয়ে নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য, কিন্তু ওই বিদেশি শক্তি কারা নাম বলেন না বলতে। কিন্তু সেই পরাশক্তির চাপটা কি পরোক্ষ চাপ ছিল? তিনি বলেছেন প্রত্যক্ষ চাপ যাদের ছিল আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন, পরোক্ষ চাপ কাদের তাদের আমি বলবো না। মানে উনি প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটাকে বাংলাদেশ এবং বিদেশের মিলেই বোঝাতে চাচ্ছেন যে আমার উপরে দেশ থেকে ছিল, বাইরের আমি সেটাই জানতে চাচ্ছি যে প্রত্যক্ষ মানে সরাসরি চাপটা কার ছিল, সরকারের পক্ষ থেকে নাকি পরাশক্তির পক্ষ থেকে? না, এটা তো আমার চেয়ারম্যান উনি বক্তব্যতে এটাই বলে দিয়েছেন, প্রত্যক্ষ পরোক্ষ দুইটা ওয়ার্ডকে আপনি বুঝে নিতে হবে। এর চেয়ে বেশি আমি প্রেসিডিয়াম হিসেবে বলার তো ক্ষমতা রাখি না। চেয়ারম্যানের বক্তব্যের উপরে আমার বক্তব্য হইতে তো পারে না, আমরা বোঝার চেষ্টা করি। উনি বক্তব্য এটাই না, প্রেসিডিয়াম এটাই যে উনি বক্তব্য যেটা দিয়েছেন উনি বলেই দিয়েছেন প্রত্যক্ষ এবং পরোক্ষ। বাংলাদেশের মানুষ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিয়ার সব জানে প্রত্যক্ষ পরোক্ষ কি। অনেক সচেতন। গ্রামে আপনার আমাদের চেয়ে বেশি মোবাইল চালায়, ইউটিউব দেখে, ইন্টারন্যাশনাল নিউজ দেখে, দেশি নিউজ দেখে, প্রতিদিন আপনার পত্রিকাগুলো এবং চ্যানেলগুলো নিউজ দিচ্ছে, এগুলো জানে ভালো করে। সেই ধারাবাহিকতায় নিয়ে প্রতিদিন নেগেটিভ নিউজের মধ্যে আজকে যাত্রী পার্টি কিনে প্রত্যেকটা চ্যানেলে আপনারা নিউজ করছেন, ইট ইজ এ পজিটিভ। বিরোধী দল সরকারের সমালোচনা করেছে, আপনাদের নিয়ে নিউজ হোক এই জন্যই কি এসব বক্তব্য আসছে কিনা সেটা তো কথা না। আমি আপনাকে বলছি প্রতিদিন আপনারা নিউজ করেন, জি। পলিটিক্যাল পার্ট হলো, রাজনীতির অংশই হলো আপনার প্রতিদিন নিউজে আপনাকে থাকতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আরেকটা কথা কিন্তু আপনি বলেন নাই, উনি বলেছেন যেভাবে নির্বাচন আশা করেছিলাম সেভাবে নির্বাচনটা হয় নাই। উনি সেই বক্তব্যটাও দিয়েছেন এবং নির্বাচনটা কেন হয় নাই, কি কি ঝামেলা আছে, কেন হচ্ছে এবং এটা ফিক্স করার জন্য কিন্তু অনেক চেষ্টা উনি করে যাচ্ছেন বা করছেন। আরেকটা বলেছেন সরকার চাইছে আমাকে গৃহপালিত বিরোধী দলের একজন করার জন্য, আমি এটা কখনো হব না, এই বক্তব্যটা বলেছেন। বিরোধী দলে আছে, গৃহপালিত কেন হবে? ওনার দল চালাবে, সেই দলকে উনি আবার বলেছেন আমাকে প্রেসারে রাখার জন্য আমাদের আরেকটা প্যারালাল করা হচ্ছে আগামীতে হবে, এই চলতেই থাকবে। বাংলাদেশে আগামী দিনে রাজনৈতিক দলগুলা এরকম চলতে থাকলে কতটুকু টিকে থাকতে পারবে সেই বক্তব্য। আপনাদের চেয়ারম্যান বলেছে যে আপনাদের রাজনৈতিক চরিত্রের পরিবর্তন ঘটেছে, হয় আপনারা গলার মালা পরবেন নইলে গলায় ফাঁসি পড়বেন। না, উনি এই কথাটা এইভাবে বলেছে, আমি ক্লিয়ার করি আপনাকে। উনি বলেছে এই দেশের রাজনীতি করতে এখন দুইটা জিনিস, একটা হলো আপনি গলার মালা পরবেন, না হলে ফাঁসির মালা আপনার গলা জ্বলবে। এই দুটোটা উনি বলে দিয়েছেন। এই জন্য রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে, আপনি অনুকূলে থাকলে গলার মালা থাকবে, যদি অনুকূলে না থাকে হয়তো আপনার গলায় ফাঁসির মালা হবে। কিন্তু আপনাদের সেই রাজনীতিবিদদের এই জায়গাটা থেকে বিরোধী দলের নেতা হিসেবে উনি সেই বক্তব্যটা বলেছেন নিশ্চয়ই। কিন্তু সেই গলা মানে আপনাদের কাছে কোনটা আসছে? ফাঁসি তো নিশ্চয়ই নয়, গলার মালা আপনাদের কাছে এসছে কিনা শেষ পর্যন্ত আমরা তো সেটা জানতেই চাই। কারণ এবং একই সাথে ওবায়দুল কাদেরও জানতে চেয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যে আপনাদের উপর কি চাপ ছিল তিনি সেটা জানতে চান, কারা চাপ প্রয়োগ করেছেন। এটা প্রকাশ্যে বলাও আসলে সম্ভব কিনা, নাকি এরকম প্রতীকী ভাষায় আপনারা বলবেন, সেই আলোচনা তো আমরা নিশ্চয়ই আসবো। রাজনীতিতে অনেক সময় প্রতীকী ভাষায় কথা বলতেই হয়, আমরা সবাই বলি। নিশ্চয়ই এটিও তাজ রহমান, আমরা নিশ্চয়ই জানতে চাবো যে ওবায়দুল কাদেরের এই উত্তর আপনারা কিভাবে দিবেন, আসলে দিতে পারবেন কিনা। নীলোফার চৌধুরী মনি আমাদের সাথে আছেন। নীলোফার চৌধুরী মনি, একই ভাষায় আসলে বিএনপিও আজকে বলছে যে পরাশক্তিরাই আসলে আওয়ামী লীগকে ক্ষমতায় চেয়েছিল, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সবসময়ের জন্য বলা হয়েছে পরাশক্তিরা প্রভাব ফেলার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের রাজনৈতিক দলই নির্ধারণ করে দেশ পরিচালনাতে কারা আসবে। এই দেশে পরাশক্তিরা কোনো সরকারকে বসিয়ে দিতে পেরেছে, এমন ঘটনা কি আসলে ঘটেছে যে পরাশক্তিরা আওয়ামী লীগের? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার দুই বিজ্ঞ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আমি খুব বেশি দূরে যাব না, অতীত নিকট। মানে এই সরকার তো একটা সরকার, এই 4 বছর 4 বার যাবৎ বাই হোপ বাই ক্রোক আছে, সেটা বাদ দিয়ে তার আগের সরকার, এই দুই সরকারের মাঝখানে 1-11 নামে যে বিভৎস বিভীষিকাময় অধ্যায়টা এসেছিল, সেটা কিন্তু পরাশক্তিদের মাধ্যমে এসেছিল। এটা কিন্তু আজকে যারা এত বদনাম করছে, এত কিছু বলছে, এত রকম কথা বলছে, লাইক আমি যদি বিবিসি নিউজের এই কথাটা বলি, এটা আসছে 19/8/2023 যে শেখ হাসিনার পক্ষে ইউএসএকে ভারতের বার্তা। হ্যাঁ, এই যে পক্ষে বিপক্ষে বার্তাটা, এই বার্তাটা কিন্তু 1-11 সময় দিতে হয় না, বরং ওরাই উল্টা বার্তা দিয়েছে। তখন দুইজন একখানে হয়ে বলেন না, গ্রামে একটা কথা আছে, গায়ে বাছুরে পিরিত থাকলে বন্দে যায় দুধ দেয়। তো তাদের অবস্থাটা তখন এরকম ছিল, আমরা কিছুই বলতে পারিনি, আমরা চেয়ে চেয়ে দেখেছি। আমরা এমন ছিলাম যে হঠাৎ করে চারপাশে এত বন্ধু থাকার পরে বন্ধু
বন্ধু মানে বিয়োগান্তক অবস্থার মধ্যে আমাদের 11টা গিয়েছে। তাদের পরে আইওয়াসের জন্য কিছু গিয়েছে এবং ওই কেঁচু খুঁড়তে সাপ বেরিয়েছে যখন 11 সময় আমাদেরকে এত ধরপাকড় এত মার আমাদের উপর দিয়ে যাওয়ার পরে আমার নেতা জনাব তারেক রহমানেরকে একদম উপর থেকে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দেওয়ার পরে তারপরে যখন মামলা করতে গিয়েছে আজকের যিনি প্রধানমন্ত্রী তার নামেই কিন্তু 15টা মামলার বেশি হয়েছে অধিক, এবং কোনোটাই 1000 কোটি টাকার নিচে আপনার সমস্যা নাই। 1000, 2000, 4000, 5000 এই MiG-29 থেকে শুরু করে অনেক ওই মাজার কি বলে টঙ্গিপাড়ার ওইখানে ওইটা করার জন্য ওইখানেও ওইটাও 2-2.5 কোটি টাকার মামলা। এবং আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা ইউএসএ 2 দিন আগেও বলেছে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, যেটা আওয়ামী লীগ স্বীকার করে নাই। আজকে বলেছে তারা যে এটা ভুয়া মিথ্যা কথা, সে উনি মুক্ত না। উনি মুক্ত হলে আপনারা ভালো জানতেন। সেইখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে 11 সরকার একটা মামলা করেছিল, সেই মামলাটা কোনো তথ্যপাত্য পায় নাই বলে খারিজ হয়ে গিয়েছিল। একটা সরকারে এতবার থাকার পরেও একজন নেতা, একজন রাষ্ট্রনায়ক, একজন প্রধানমন্ত্রী তার নামে কিন্তু কোনো মামলা খুঁজে পায় নাই বলেই ওই যে টাকায় উনি জানেনও না, ওনার নলেজেও নাই ওরকম, যেভাবে আসছে ব্যাংকেই পড়েছিল। হ্যাঁ, তো এটা বলতে পারে যে এইখানে এটা একটা অবহেলা করা হয়েছে। সেটা 2 বা 3 বার, যাই হোক, ওগুলো আমি এখন বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, তখনও পরাশক্তির ইনভলভমেন্ট সরাসরি ছিল। বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে থেকে বা আগে থেকে পরাশক্তির বাইরে বাংলাদেশ যেতে পারে নাই। আমি মাঝে মাঝে বলি এটা গরিবের সুন্দরী কন্যা। এখানে ভৌগোলিক অবস্থানটা এমন যে অনেকেরই এখানে চোখ পড়ে আছে, চোখ আটকে আছে, পড়ে আছে না, আটকে আছে। আমরা যেমন চাইলেই ছেড়া দ্বীপে হাঁটতে পারি না, ঘুরতে পারি না, এখানেও একটা চাপ আছে। আমরা চাইলেও যেমন আমাদের পোর্টে আমাদের মালের জাহাজ অনেক দূরে থাকে। পরাশক্তি সবাই কেন আওয়ামী লীগকেই যায়, মানে আপনাদের কেন চায় না? কে বলেছে সবাই আওয়ামী লীগকেই যদি চাইতো? মানে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়, আপনাদের কথা মতো যদি আমি আপনাকে আরেকটা প্রমাণ দিই। জি, 96 নির্বাচনে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের পক্ষে ছিল না, আমি স্বীকার করি, এবং পক্ষে না থাকার কারণে আন্দোলন হয়েছে। আন্দোলনে 173 দিন হরতাল করেছে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এবং জ্বালাও পোড়াও সারা দেশব্যাপী সবসময় তারা যেভাবে করে ওইভাবেই করে। বেশি দূরে না গেলে আমি যদি আমার ফাঁসি চাই বইটা যদি আমি বলতে পারি যে ওইটা পড়লে অনেক কিছুই জানা যাবে, যদিও বইটা ব্যান করা হয়েছে। এখন আপনার মনে করেন যে সেইখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুখ দিয়ে বলেছিলেন যে আমাকে একটা নির্বাচন করতে হবে, নির্বাচনে বিলটা পাশ করে আমাকে ক্ষমতা দিতে হবে। উনি জানে, তারপরেও কিন্তু উনি জনগণের উপর শ্রদ্ধা বশত, জনগণ না, এখানে একটা সরকার এখন যারা আছে তারা যে এই ভাঙচুর লুটপাট করছে, এই লুটপাটটা বন্ধ করার জন্য উনি কিন্তু নির্দলীয় নিরপেক্ষ সরকারে গিয়েছিলেন। সেদিন না গেলেও কিন্তু কিছুই করতে পারতো না পরাশক্তি কিছু করতে। শোনেন, আমরা সেটাই মনে আপা সেটাই বলছি যে যখন যদি না নামতো, আমি ওইটা বলছি, আমি শেষ করি। আপনার 3টা দেশ, 3টা পরাশক্তি বলছে না, 3টার এগেইনস্টে কিন্তু প্রায় 197টা দেশ। যদি 200 দেশ থাকে বা 202টা দেশ থাকে, 197 না ধরি, আমি 50টা দেশ ধরলাম। 50টা দেশ, 3টা দেশ পারে না। এখানে আলোচনা সমালোচনায় যায়। এখানে মেন যে সমস্যাটা হচ্ছে, বাংলাদেশে যে সরকার আছে সে একটা এজেন্সি নেওয়া ছাড়া আর কিছুই করে না। এটা একটা এজেন্সি, এটা টেন্ডারের মতো। এটা এখানে কোনো ভোট বাক্স কাজ করে না। এখানে কোনো রাজনৈতিক আর কোনো দল নাই। এখানে যেটা জাতীয় পার্টি যাকে আনা হয়েছে, যারা বলতে চাচ্ছেন আওয়ামী লীগ এজেন্সি হিসেবে কাজ করছে, অবশ্যই এজেন্সি হিসেবে কাজ করছে। আমি একটু নেই, আমি লাইনটা শেষ করি। এই যে আমি আজকে জাতীয় পার্টি নিয়ে কথা বলছি, ওনারা দায়মোচনের এখন গল্প করছে। দিল্লি থেকে আসার পরে ওনারা কেন চুপ করেছিল? আমি এই আলোচনা আমি অবশ্যই আসতে চাই। মুনিয়াপা, আমিনুল ইসলাম আমিন আছেন আমাদের সাথে, তিনি ত্রাণ এবং সমাজ কল্যাণ বিষয় সম্পাদক। অনেক ধন্যবাদ। আওয়ামী লীগ এজেন্সি হিসেবে কাজ করেছে পরাশক্তিগুলোর, আমি এটা দিয়ে শুরু করতে চাই। আসলে এটা কিভাবে আপনারা নিতে চান? নতুন মুন্নি, আপনাকে শুভেচ্ছা, দুই বিজ্ঞ আলোচক এবং সম্মানিত দর্শক সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা যে আমাদের শো দেখার জন্য। আপনি যেটা শুরু করেছিলেন যে পরাশক্তির প্রভাব বাংলাদেশে, অথবা মুন্নি আপা যেমন বলছিলেন যে মানে মনি আপা যেভাবে বলছিলেন যে এটা বাংলাদেশ গরিবের সুন্দরী বউ। হ্যাঁ, আসলে বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটটা কী? হ্যাঁ, আমি যদি 71-এর মুক্তিযুদ্ধের দিকে তাকাই, তখন তো আমেরিকা ছিল অনেকটা প্রচণ্ড পাওয়ারফুল দেশ। ওরা কি আমাদের স্বাধীনতা চেয়েছিল? আমরা নথি স্বীকার করিনি তো। এক, আবার আপনি দেখেন গত আমেরিকান নির্বাচনে, আমেরিকা একটা পরাশক্তি, সে আমেরিকান নির্বাচনে বলা হয়েছিল যে সেখানে রাশিয়া প্রভাব বিস্তার করেছে। গতকাল পত্রিকায় দেখলাম যে আগামী আমেরিকান নির্বাচনে চায়না প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
এটা এখন বৈশ্বিক বাস্তবতায় এগুলো আমার মনে হয় একটা স্বাভাবিক বিষয়। বিষয় হচ্ছে কি, সেই প্রভাব বিস্তারের চেষ্টার কাছে আমি নতি স্বীকার করবো নাকি করব না। আপনার নিশ্চয় মনে আছে, যুদ্ধাপরাধীদের বিচার যখন শুরু হলো তখন জন কেরি আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে ফোন করেছিলেন তাদেরকে ফাঁসি যেন দেয়া না হয়। এটা তো প্রেশার ছিল, উনি কি সেই চাপের কাছে নতি স্বীকার করেছিলেন? আচ্ছা, এখন তাজ ভাই বলছিলেন যে আপনার 2001 সালে বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন যে আমাদের উপর প্রেশার ছিল গ্যাস বিক্রি করার। তো প্রেশার তো উনি মানেন নাই, নতি স্বীকার করেন নাই। ক্ষমতা গিয়েছে কিন্তু নতি স্বীকার করেনি। অর্থাৎ একটা দল নতি স্বীকার ঠিক একইভাবে আমি বলতে চাই যে GM কাদের সাহেব আজকে সস্তা বাহাবা পাওয়ার জন্য কথাগুলো বলছেন, তো নতি স্বীকার তো না করে দেখতেন উনি কী হয়। আর পলিটিক্সে তো আপনাকে এই ঝুঁকিটা নিতে হবে। পলিটিক্স শুধু না, জীবনটাই তো ঝুঁকির। আপনার জেএম কাদের যা বলছে আপনার কাছে সস্তা বাহাবা মনে হচ্ছে নাকি আসলে সস্তা বাহাবা কেন বলছি? এই নির্বাচনে পরাশক্তিদের কোনো অবস্থান ছিল না, আমি সেটা বলছি না। আমি তো বলেছি যে প্রভাব এটা তো আজকে নতুন কিছু না। এবং আমেরিকার মতো পরাশক্তির জায়গায়ও বলা হচ্ছে গত নির্বাচনে সেখানে পুতিন প্রভাব বিস্তার করেছে, সেটা আমেরিকার মধ্যে এখনো বহুল আলোচিত। এবং বর্তমানেও আগামী যে নির্বাচন 24 আমেরিকার অক্টোবরে যে নির্বাচন, সেখানে বলা যায় চায়না সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। এটা তো বৈশ্বিক বাস্তবতা। তো এই বাস্তবতা দাঁড়িয়ে আমি সে প্রভাবটা নিব কি নিব না, নতি স্বীকার করবো কি করবো না, এই রিস্ক তো আপনাকে নিতে হবে। সেটা জাতীয় পার্টি করে নাই, কিন্তু আপনারা যেহেতু ক্ষমতায় আছেন, এখন কথা হচ্ছে শব্দটাই এরকম যে পরাশক্তিরা চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। তার মানে এই পরাশক্তিরা চেয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, এই কারণে আপনারা ক্ষমতায় এসেছেন। এগুলো হচ্ছে কি সিম্পল একটা কথা বলি, হচ্ছে আঙ্গুর ফল টক। আচ্ছা, আর কিছু না। আপনি মনে করেন আমি বলি আঙ্গুর ফল টক কেন বলছি? আজকে যে মনিয়াপাড়া যখন বিএনপি সমালোচনা ইন্ডিয়ার সমালোচনা করেন, ওরা তো ভুলে যাচ্ছেন মোদি যখন 2014 সালে প্রধানমন্ত্রী হলেন, বিএনপি নেতৃবৃন্দ বন্ধের দিন ভুলে গিয়ে শুক্রবারে ভোরবেলায় ইন্ডিয়ান এম্বাসিতে মিষ্টি নিয়ে হাজির হয়েছিলেন, ফুল নিয়ে হাজির হয়েছিলেন। মনে করেছিল যে আওয়ামী লীগের সাথে কংগ্রেসের সম্পর্ক আমরা যদি আগে মোদিকে পক্ষে নিয়ে আসতে পারি। তো এগুলো হচ্ছে আজকে বাস্তবতা। এখন উনি যে বলছেন যে আমরা এজেন্সি, আচ্ছা এজেন্সি তো শুধু দিবে, নিতে পারবে না তো কিছু। তো আপনার 73 বছরের সীমান্ত চুক্তি সমাধান কে করলো? সমুদ্র সীমা চুক্তি করে আমাদের ব্লু ইকোনমির মাধ্যমে আমাদের মৎস্য আহরণেরটা বাড়াইলো কে? তো এই এমনি আমার কাছে যখন এখন স্পিকার আপনি যখন আমাকে বলতে দিচ্ছেন, আমি যা খুশি বলতে পারি, বাট বিষয় হচ্ছে সেটা বাস্তবোচিত কতটুকু, এটাও মাথায় রাখা দরকার। নিশ্চয়ই, কিন্তু প্রশ্ন আমরা যদি এজেন্সি হতাম, শুনেন বিএনপিকে যদি আমি এখন বলি, ওরা বলবে যে উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া। ওকে, ভেরি গুড, কিন্তু উন্নয়ন যদি ধারাবাহিক প্রক্রিয়া হয়, অবশ্যই ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু সেটা কি তারা রক্ষা করতে পেরেছিলেন? 96-এ যখন বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র ক্ষমতা আসে, তখন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদিত হতো 1600 মেগাওয়াট। 2001 সালের 16 জুলাই যখন আমরা ক্ষমতা হস্তান্তর করলাম, তখন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 4300 মেগাওয়াট। শেষ করি। কিন্তু 2007-এ যখন তারা ক্ষমতা ছাড়ে, আবার নয় আমরা এসে দেখলাম যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 3200 মেগাওয়াট। তো আপনি সে ধারাবাহিকতা কোথায় রাখলেন? ক্ষমতা নেই তখন আমরা দেখি ঘাটতির বাংলাদেশ। নিশ্চয়ই পরিসংখ্যানে আওয়ামী লীগ অনেক অনেক দূর এগিয়ে যাওয়া সরকার, কিন্তু এখানে ইন্ডিকেট করে অবশ্যই এখানে একটা প্রশ্নের জায়গায় অর্জন করতে পারতাম না। নিশ্চয়ই না, কিন্তু যখন প্রশ্ন আসে যে পরাশক্তির অধীনে আপনারা ক্ষমতায় এসেছেন এবং আপনাদের যখন এজেন্ট বলা হয়ে থাকে, তার মানে কোনো কিছুর বিপরীতে আপনারা এই ক্ষমতায় এসেছেন। সেই বিপরীতটা কি? আমরা যত রকমের চুক্তি হয় সব কিছু আমরা প্রকাশ্য দেখি, কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে সব পরাশক্তিদের সাথে গোপন কিছু চুক্তি থাকে কোনো সরকারের বা কোনো সরকার দলীয় অবস্থান থেকে। সেই চুক্তিগুলি জনগণ জানে না এবং জনগণের পক্ষে যায় না বলে জানানো হয় না। সেই সব চুক্তির কিছু সমঝোতা করে কোনো সরকার ক্ষমতায় আসে। এখন বিএনপি এবং জাতীয় পার্টি যে কথাটা বলতে চাইছে, সে অপবাদ কি আপনাদের কাছে লাগে কিনা? আমি উত্তর জানতে আসবো, আমি বিরতির পর আসছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। সবাই আছেন রাজকাহনে। এটিও তাজ রহমান আমাদের সাথে আছেন, তিনি প্রেসিডেন্ট মেম্বার জাতীয় পার্টি। এটিও তাজ রহমান। আমিনুল ইসলাম যে কথাটা বলছিলেন যে চাপ সবসময়ের জন্য সকল দিক থেকে থাকে, কিন্তু চাপকে উতরে আসলে আমরা যা আদায় করতে চাই তা আদায় করতে পারে জনগণ এবং রাজনৈতিক দলগুলো সবসময় বাংলাদেশে সেই উদাহরণই রেখেছে। আপনাদের উপর যদি নানাবিধ চাপও থাকে, তারপরে সেটা উতরে আপনারা যা চেয়েছেন তা করা সম্ভব হয় নাই কেন? ধন্যবাদ আপনাকে। আমিন ভাইয়ের এই কথাটার সাথে আমি সহমত। এদেশের রাজনীতিতে রাষ্ট্র ক্ষমতার পালাবদলে বিদেশি চাপ সবসময় ছিল। এখনকার চাপটা তো চাপ না, এটা ডাইরেক্ট ইন্টারফারেন্স, সার্বভৌমত্বের ইন্টারফারেন্স। ক্ষমতার পালাবদল আর কোনো হবে না, আমরা আমাদের ইন্টারেস্ট দেখবো এই পরাশক্তিগুলা। 2001 সালে 16 জুলাই যখন আমরা ক্ষমতা হস্তান্তর করলাম, তখন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 4300 মেগাওয়াট। 2007-এ যখন ক্ষমতা আসে, তখন
এমনভাবে করছে যাতে অন্য কোনো জনগণের মতামত কি তোয়াক্কা এটার কোনো বদারই নেই। এম কাদের সাহেব কালকে বলেছেন এদেশে কত কঠোর আন্দোলন হয়েছে, তা তো ঠিক 13-14তে আন্দোলন হয় নাই। বিরোধী দল বিএনপি সহ তার মিত্ররা কি পরিমাণ আন্দোলন করেছিল, ইতিহাসের অন্যতম আন্দোলন। এই সরকারকে সরানো সম্ভব হয় নাই। কালকে উনি বলেছেন বিএনপি তার নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছে, সেই আন্দোলনকে দেখেও তাদের হঠাৎ করে সব নেতাদের জেলে নিয়ে যাওয়া হলো, নির্বাচন থেকে তাদের মাঠ থেকে সরে দেওয়া হলো, আমরা যাব না করে আমাদেরকে দিয়ে নেওয়া হলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। না, তাদের জেলে নেওয়া হয়েছিল বা তারা, যেমন আপনাদের চেয়ারম্যান সরাসরি বলেছেন যে তিনি বুঝতে পারছিলেন বিএনপি আন্দোলনে ব্যর্থ হবে, নির্বাচনে যাওয়ার সেটি তার একটা কারণ ছিল। তার মানে বিএনপি যদি সফল হতো, তাদের আন্দোলন যদি সফল হতো, তার মানে কি আপনারা বিএনপির দিকে থেকে আওয়ামী লীগে নির্বাচনে যেতেন না, এমনও কি হওয়ার সম্ভাবনা ছিল? না, শুনেন, বিরোধী শিবিরের রাজনীতিতে যখন রাজনৈতিক দলগুলো থাকে তাদের একটা সমীকরণ থাকে যে সব রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে রাজনীতির মাঠে সমতাটা চলে আসে। মানে এককেন্দ্রিক রাজনীতি, এককেন্দ্রিক প্রশাসন, এককেন্দ্রিক ভোটার, এই সমতাটা লেভেল প্লেইং ফিল্ডটা হয় যখন বড় বড় রাজনৈতিক শক্তিগুলো একসাথে নির্বাচন করে। 91-তে তা হয়েছে, 96-তে হয়েছে, 2001-এ হয়েছে, 8-এ হয়েছে। বৃহত্তর স্টেক হোল্ডাররা যখন রাজনীতির মাঠে থাকবে তখন ভোটারদেরও উপস্থিতি থাকবে, প্রশাসন সবাই নগ্নভাবে ইন্টারফারেন্স করবে না, গভর্নমেন্ট ওই দিন গভর্নমেন্টের মধ্যে হবে না। এই জিনিসটাই এম কাদের বুঝাইতে চাচ্ছেন এবং সেটা হয় নাই বলে একতরফা উনি বলেছেন আমাদের মতো দলকে যদি আমরা নির্বাচনে যে না যেতাম একটা কনসিকুয়েন্সেস ছিল, আমি বলতে পারছি না কনসিকুয়েন্সেস কি, শেষই তো হয়ে গেছে, আমরা দলকে দুই ভাগ করা হয়ে গেছে। তিনি জানতেন এসব কিছুই হবে না এবং তিনি স্পষ্ট বলেছেন জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছে। তিনি যদি এটা বুঝেই থাকেন তারপরেও তাকে নির্বাচনে যেতে হয়েছে, তার মানে এই চাপটা আপনারা নিয়েছেন এবং যেতে চেয়েছেন, অন্য কোনো কিছু আপনাকে বাধ্য করছে ব্যাপারটা তা না, হিসাবটা আপনাদেরই ছিল যে আপনারা যাবেন। এম কাদের আমাদের চেয়ারম্যান তো বলেছেন নির্বাচনে যাব না, এটা আমি বলেই দিয়েছিলাম যদি এরকম নির্বাচন না হয়। 26 জন যেটা দিয়েছে সেটা আমাদের সাথে আলোচনা না করে এই সিটগুলো তারা স্টেটমেন্ট দিয়েছে, এটাও উনি বলেছেন। যে 26 জন নিয়ে আপনারা কথা বলছেন, উনি বলেছেন এটা আমাদের সাথে আলোচনা ছাড়াই এই 26 জন সিট আমরা যেগুলা আমরা বলছি যে আমাদের ক্যান্ডিডেট যেখানে হেভিওয়েটগুলো আছে তাদের জায়গাতে লেভেল প্লেইং ফিল্ডটা করে দেন। ওনার বক্তব্য কিন্তু পুরাটা যদি নেন, কিন্তু তারপরও আপনারা গিয়েছেন কেন? আরে বাবা, নির্বাচনে তো আমরা বিএনপির মতো সেই অবস্থানে আমরা ক্যারটেকারে ছিলাম না, আমরা তো ক্যারটেকার নিয়ে কথা বলি নাই। বিএনপি বলছে ক্যারটেকারের জন্য, এম কাদের বলছে লেভেল প্লেইং ফিল্ডটা করেন। সেই লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা হয়েছে বাই দি ইলেকশন কমিশন অ্যান্ড দি হেড অফ দি গভর্নমেন্ট, যে এখানে কোনো কিছু হবে না, আপনি ইলেকশন হবে। পরাশক্তিগুলোও তোমার যারা আমাদের এখানে ইনফ্লুয়েন্স করে থাকে বাই ওপেন এবং আপনার পর্দার আড়ালে থেকে, আমার আমিন ভাই বললো, নীলুফা বললো, আমি বললাম আমরা অ্যাগ্রিড যে পরাশক্তিরা এখানে ইন্টারফারেন্স করে, কিন্তু একবার করে ইন্টারফারেন্সটা এম কাদের বলছেন একবারে নগ্নভাবে তারা 3টা শক্তি বলেছে যে এই সরকার আসতে হবে বাই এনি মিনস, হোয়াট এভার ইট মিনস। নীলুফার চৌধুরী মনি, একদম স্পষ্ট তারা যে চাপটা আসলে অনেক ব্যাপকই ছিল বলে তারা নির্বাচনে গিয়েছেন, এত কিছু তাদের বিপক্ষে থাকা সত্য। কিন্তু এই যে এই পুরো ঘটনার পরেও আওয়ামী লীগ নির্বাচনগুলি করেছে, সেখানে জনগণ গিয়েছে, ভোট দিয়েছে, সেটা পার্সেন্টেজ কত সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু হয়েছে, সেটাকে বাতিল করার কোনো সুযোগের জায়গা নাই। এবং আপনাকে আমি যে কথাটাই প্রশ্নটা করেছিলাম আবারও করতে চাই, পরাশক্তিগুলো যদি আওয়ামী লীগকে কোনো কারণে পছন্দ করে থাকে, বিএনপি কেন তাদের পছন্দ তালিকায় নেই? কারণ আপনারা খুবই বেশি আওয়ামী লীগের সাথে আপনাদের একটা সখ্যতার গল্প আমরা নির্বাচন আগে শুনছিলাম। আমি আপনাকে একটা কথা বলি, যারা ঘুষ খায় আর যারা ঘুষ দেয় তাদের মধ্যে একটা রিলেশন থাকে, এটা কিন্তু আত্মীয়তার রিলেশনের চেয়েও বেশি। কিংবা বলে না যে জেলের সঙ্গী আর ওই যে পানির বোতলের সঙ্গী এরা খুব ভালো বন্ধু হয়, ঠিক তেমন আপনি বারবার যে কথাটা শুনতে চান, এই ঘুষ উৎকোচ নেওয়া এবং দেওয়া যাদের মধ্যে চলে, যে আমি তোমার সব মেনে নিব, শুধু আমাকে তুমি লেনদুবদর্জির মতো একটা রাষ্ট্র প্রধান করো, যেটা আমি এজেন্সি বললাম। তো যে পরাশক্তি আমার 4 পাশে 3 পাশ দখল করে আছে, 3 পাশ দখল করে না, তাদের জায়গায় তারা আছে। একটা ভৌগোলিক অবস্থানে 4 ভাগের 3 ভাগ যদি এমন একটা দেশ থাকে যে দেশের জনসংখ্যা 150 কোটির মতো, যে দেশ পৃথিবীর একটা অন্যতম দেশের অন্তর্গত, কি রাজনীতিতে কি অর্থনীতিতে তারা গরিব,
কিন্তু অর্থনীতিতে আবার তারা স্ট্রংও আছে। যারা ধনী তো ধনী, এবং তারা পৃথিবীতে এক জায়গায় অন্ততপক্ষে সাউথ এশিয়ায়, দক্ষিণ এশিয়ায় তারা একটা সিরিয়াস একটা তাদের অবস্থান আছে। সেইখানে বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইল, সেটাও আবার দখলে দখলে আদৌ 50,000 আছে কিনা আমার সন্দেহ আছে। সেইখানের মানুষের চেয়ে যে দেশের মানুষ আদম সমারিতে কাইটা 20 কোটিরে 18 কোটি, 18 কোটিরে 16 কোটি বানায়, 17 কোটি বানায়। আপনি মুখ দিয়ে যত কথাই বলেন আমার ওই যে 30 লক্ষ আর 3 লক্ষ মারা যাওয়ার মতো, মুখ দিয়ে যত বলবেন আমার এত ক্ষতি হয়েছে, আপনি বলবেন আপনার লোক কই, আপনি তো নিজেই আদমশুমারিতে বলছেন আপনার এত আছে। আমি এই কথাগুলো বলছি এই কারণে, ক্লিয়ার করার জন্য যে পরাশক্তি এরকম থাকে তারা যেভাবে এজেন্ট দেয়। আমি আবারও সিকিমের কথা বলছি, আবারও আহমেদাবাদের কথা বলছি, হায়দরাবাদের কথা বলছি, কিভাবে তারা দখল করে নিছে বাংলাদেশের মানুষগুলো। এবং আজকে নতুন তরুণ প্রজন্ম, তরুণ ভোটাররা, তারা অন্তত পক্ষে গুগলে সার্চ দিলে, ম্যাপে সার্চ দিলে তারা জানতে পারবে যে তারা কিভাবে কুক্ষিগত করে। আজকে যখন আমি আপনার সাথে কথা বলছি, এই যে বললো যে এজেন্সিরা তো শুধু ন্যায় দেয় না, তাহলে আমাদের কি দেন তারা? আমি আর আপনি যখন কথা বলছি তখনও আমাদের একটা সীমান্তে লাশ দিয়েছে, আজকে থেকে একদিন আগেও আমাদের লাশ দিয়েছে। 26শে মার্চ আমার স্বাধীনতা দিবস, ভারত যদি আমার স্বাধীনতায় যদি আমাকে উপকার করে থাকে, স্বাধীনতা দিবসের দিনে একটা আমার বাড়ির অনুষ্ঠানের দিনে কি আমাকে 2টা লাশ পাঠায় উপকার করতে পারে? তাহলে আপনি মনে করেন শুধু এইটাই না, তাদেরকে আমরা বিনা টোলে আমরা গাড়ি চলার জন্য পারমিশন দিয়েছি, তাদেরকে আমরা আমাদের পোর্টগুলা দিয়েছি, তাদেরকে আমরা আমার দেশের বেকার ছেলেরা যখন অহরহ কাজ পাচ্ছে না, না খেয়ে থাকছে, পেটে পাথর বেঁধে থাকছে, আত্মহত্যা করছে, সেইখানে তাদের দেশ থেকে, পাশের দেশ থেকে যখন 20-এর ঊর্ধ্বে যদি লক্ষ লোক এসে কাজ করে আবার চলে যায়, কেউ ভিসায় আসে, কেউ ভিসা ছাড়া আসে, এটা আমার কথা না, সরকারি অনুদান, সরকারি কথা। যদি আপনি বিবিএস এর কথা ধরেন, নীলুফার যদি আসে, হ্যাঁ তাদেরও কাজ করতে আসে, আমরাও যাই, আমরা নানা দেশে যাই। নীলুফার যদি আমি শুধু একটা কথা বলি, যত কিছুই থাকুক, তারা যতই তাদের এজেন্টকে ক্ষমতায় রাখার চেষ্টা করুক, এই দেশের যে কথাটা শুরু থেকেই আসছে, যদি রাজনৈতিক দল, দেশের জনগণ চায় যে আমরা আমাদের সরকার নির্ধারণ করব, আমরা ঠিক করব কে কি করবে না করবে, তাহলে কেউ আসলেও এই দেশের জন্য পারে কিনা, যতই যা করতে চাও। ঘুম পাড়ানি গান কিন্তু 2 রকম আছে, একটা হলো গিয়া বর্গি এলো দেশে বলেও কিন্তু বাচ্চা ঘুমায়, আরেকটা হলো আয় আয় চাঁদ মামা এটা বললেও ঘুমায়। 2টার মধ্যে কিন্তু আকাশ এবং পাতাল ফারাক আছে। একটা মিষ্টি গন্ধের মতো ঘুমায় যায় আয় আয় চাঁদ মামা, আর যখন বর্গি এলো দেশে তখন কিন্তু আমরা বর্গি নিয়ে বাস করি। যখন বর্গি নিয়ে বাস করি তখন যদি আপনি ভোটাধিকারের কথা বলেন, যেখানে মানুষ ভোট দিতে আসে না সেইখানে আপনি ভোটের পার্সেন্টেজ নেন, যেখানের শাসকরা বলতে পারে যে কোনোখানে কোনো সংবিধানে লিখে নাই কত % ভোট পাইতে হবে, অতএব আমি জয়ী। এখন আপনি ভোট দেন আর না দেন সে জয়ী। যখন তারা বলে আপনি আমি আরেকটু দূরে যাই, সুজাতা সিং এর কথা নিশ্চয়ই আপনার মনে আছে, তাহলে আপনার তাজ যেটা বলে নাই আমি ওটা বলি। সুজাতা সিং কত বড় অপমান করেছিল আপনার এরশাদ সাহেবকে, কিংবা আমরা এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ চলে যাচ্ছে। প্রসঙ্গ কিন্তু এইটাই, নির্বাচনের মধ্যে আমি শুধু একটা কথাই আপনার কাছে আজকে করতে চাই, যে আন্দোলন আপনারা করছেন, এবং সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু আজকে ওবায়দুল কাদের বলেছে যে গণ অভ্যুত্থানের আন্দোলন থেকে যখন একটা রাজনৈতিক দলের আন্দোলন লিফলেট বিতরণে চলে আসে, সেই রাজনৈতিক, আমি আপনার কাছ থেকে শুনবো পরে, সেই রাজনৈতিক দল আসলে কতটুকু, প্রশ্নটা নিশ্চয়ই আমি আপনাকে করব। আমিনুল ইসলাম আমিন যে কথাগুলি তিনি বলেই যাচ্ছেন, সেই কথাগুলি হচ্ছে যে সব পরাশক্তির সাথে আপনাদের এক ধরনের লেনদেনের সম্পর্ক আছে এবং তারা বসিয়েছে। আই গট দ্য পয়েন্ট। তোতা পাখির বুলি কিন্তু বলা যায়, মনে আপা বলেই যাচ্ছেন। আমি শুরু করি এইভাবে, ধরেন প্রতিদিন বর্তমানে হিমাচল প্রদেশে চায়নার সাথে ভারতের যুদ্ধ চলছে, এবং চায়না প্রতিদিন বলছে যে তাদের ম্যাপে দেখাচ্ছে যে এগুলো চায়নার অংশ। ইন্টারেস্টিং হচ্ছে কি, ভারতের কোনো রাজনৈতিক দল এখনও বলেনি যে ভারত বা মোদী সরকার চীনকে ভারত দিয়ে দিয়েছে, বরং সবাই মিলে সেটা প্রতিবাদ করছে। এটা হচ্ছে রাজনীতি। আর বিএনপি যখন বলছে যে সিকিম হয়ে যাবে বাংলাদেশ, এই কথাও কিন্তু পুরনো কথা, পাকিস্তানের মধ্যে শুনে আসছি। ইভেন 98-এ যখন শান্তি চুক্তি হলো তখন কিন্তু বেগম জিয়া বলেছিলেন ফেনী থেকে ওই অঞ্চলটা ভারত হয়ে যাবে, ভারত এখনো হয়নি। উনি চুক্তির কথা বলছেন। ভারত বাংলাদেশের 25 বছরের মৈত্রী চুক্তি ছিল, বট আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার ছিল সেই মৈত্রী চুক্তি নিয়ে, এবং বলা হলো এটা গোলামীর চুক্তি। 75-এর 15 আগস্ট জাতির পিতার হত্যার পরে এই 2 দলের নেতারা ক্ষমতা ছিল, সেই গোলামী চুক্তির একটি ধারা, উপধারা অথবা সেমিকলনকে তারা বাদ দিয়েছিল। তো এই চটকদারি কথা বলে মানুষকে আর কত বিভ্রান্ত করবেন ধর্মের নামে, ভারত বিরোধিতার নামে।
এখন উনি বলছেন যে ভারত থেকে বাংলাদেশের লোক আসছে কাজ করতে। কেন রে ভাই, আমাদের টেক্সটাইলে পাকিস্তান থেকে বড় বড় এক্সপার্টরা আসে না? বাংলাদেশের 1 কোটি মানুষ বিদেশে কাজ করছে না? তো এখানে দেশের স্বাধীনতা বিপন্ন কিভাবে হয়? তাহলে কি মিডল ইস্টে আমাদের লক্ষ লক্ষ মানুষ কাজ করছে, ইউরোপে আমাদের লক্ষ লক্ষ না, মানুষ কাজ সেখানে করছে? স্বার্থের জায়গাটা আসছে যে কোন স্বার্থ বলে সকল পরাশক্তি আপনাদের এটা- চায়। আমি সেই জায়গায় আসছি, হ্যাঁ। আমি ওই জায়গায় আসছি। আমার কথা হচ্ছে কি, তাহলে এই যে ওরা ওদের এক্সপার্টিস আমাদের এখানে দরকার বলে ওদের দেশ থেকে আনছি, যেরকম আমরা টেক্সটাইল মিলে পাকিস্তান থেকে নিয়ে আসছি। এখন এটাকেও যারা মনে করে দেশদ্রোহিতা অথবা স্বাধীনতা বিকিয়ে দেওয়া, এদের রাজনৈতিক গভীরতা কি এটাও তো বোঝার দরকার আছে। এই হালকা কথাগুলো কতটুকু মানুষকে ইম্প্যাক্ট করবে। এখন আপনি আসেন যে মানে তাদের যেটা আপনি প্রশ্ন করেছেন যে আমরা কতটুকু তাদের কাছে নত হচ্ছি। আচ্ছা বাদ দেন, সব পরাশক্তির কথা বলছেন। আচ্ছা, আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব আমাদের সাহস যোগাচ্ছে, এটা কি ওবায়দুল কাদের বলেছিলেন নাকি জনাব মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন? তার মানে কি আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব সর্বোচ্চ প্রেশার আওয়ামী লীগের উপরে ছিল। তো আওয়ামী লীগ তো সে চাপকে চাপই মনে করে নাই, তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। কিসের বলে? জনগণের বলে। তো এখন ওইটা তো ওরা স্বীকার করছে না, তাহলে তাদের উপর যে একটা বড় শক্তি ছিল, এখন এটা তো বাস্তবতা, ওটা তো ওরা স্বীকার করার সাহস নেই। তা যদি না থাকে তাহলে কেন বলেছিলেন? মির্জা ফখরুল তো বলেনি যে, উনি তো বলেননি যে আমাকে বাংলাদেশের জনগণ সাহস যোগাচ্ছে। উনি স্পষ্ট করে বলেছিলেন পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা আমাদের সাহস যোগাচ্ছে। তো সুতরাং এগুলো আসলে মুন্নি আমাদের মধ্যে একটা মানে আমরা রাজনীতিক যে আলোচনাগুলো করতেছি, মানুষ কি অত বোকা? এই যে মুন্নি একটা কথা বলে ফেলছেন, মারাত্মক একটা কথা বলেছেন, 3 লাখকে 30 লাখ বানানো। 3 লাখ কিন্তু তাদের বেগম জিয়া বলেছিলেন। কেন? পাকিস্তানের প্রতি ভালোবাসার কারণে? অর্থাৎ ওরা কম মানুষ মেরেছে, ওরা অত অমানবিক নয়, এখানে কোনো মানবাধিকার বিরোধী কিছু হয়নি, এখানে কোনো ম্যাসাকার হয়নি, সেটা বোঝানোর জন্য? এটা কিন্তু প্রকারান্তরে দেশদ্রোহিতার পর্যায়ে পড়ে, কারণ এটা মীমাংসিত বিষয়কে নিয়ে যারা কথা বলে। কথা শেষ করি, শোনেন, এই যে তর্কগুলো করা হচ্ছে আপনার নিশ্চয় মনে আছে, 91-এ নির্বাচনে বিজয়ের পরে আইএসআই তৎকালীন প্রধান কিন্তু বলেছিলেন বিএনপিকে আমরা নির্বাচনের জন্য 50 কোটি রুপি দিয়েছিলাম। 91-এর 50 কোটি রুপি আজকে কনভার্ট করলে কত হয়? বিএনপির পক্ষ থেকে কিন্তু সেটার কোনো প্রতিবাদ আসেনি। পক্ষান্তরে আওয়ামী লীগের বিরুদ্ধে সে ধরনের কোনো অভিযোগ অথবা সেই পক্ষপাতিত্বের কথা নিশ্চয়ই এইরকম চাপ এবং সক্ষতার জায়গা আসলে দেশের জনগণও অনেক কিছু জানে এবং তারাও সেটা ধারণা অনুমান করতে পারে, কিন্তু তারপরও দেশের জনগণ জানে যে তারা চাইলেই আসলে এই দেশে সকল কিছু হয়। কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলো কি আসলে জনগণের উপর সেই আস্থাটা রাখতে পারে? আমরা বিরতির পর ফিরব। অনেক ধন্যবাদ দর্শক, শেষ মুহূর্ত পর্যন্ত সাথে থাকার জন্য। ছোট একটা সময় নিয়ে এসেছি, এটিও আমাদের কাছে যেতে চাই, শুধু জানতে চাই যে সবসময় কি চাপে থেকে জাতীয় পার্টি সকল সিদ্ধান্ত নেবে, নাকি জাতীয় পার্টি আসলে কখনো এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে? ছোট করে দেখেন, রাজনীতি হলো আজকের সিদ্ধান্ত কালকে যে ঠিক থাকবে এটা নাই। পলিটিক্সে আপনি আজকের সিদ্ধান্ত আজকের জন্য নিতে হবে, কালকের জন্য আপনার কালকেরটার প্রিপারেশন নিতে হবে। রাজনীতি পরিবর্তনশীল, সিচুয়েশনের উপরে, পারিপার্শ্বিকতার উপরে, এটা সব দলেরই আছে, সব দেশের সব জায়গায়। একটা ওয়ার্ড বলে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। সেই কম্প্রোমাইজে আপনি কতটুকু করছেন দেশের জন্য, নিজের জন্য, দলের জন্য, সেই হিসাবটা। কিন্তু আপনার কি মনে হয় যে জাতীয় পার্টি বেশি কম্প্রোমাইজ করে সবার সাথে? না, আমি জাতীয় পার্টির চেয়ে বেশি একটা সাপ্লিমেন্ট করি আপনাকে বিফোর আই গো। মানুষ মনে করবে এটা পৃথিবীর লংগেস্ট ল্যান্ড বর্ডার হলো আমেরিকা অ্যান্ড কানাডা, 8,893 কিলোমিটার, 5,525 মাইল। প্রতিদিন কানাডা থেকে এখন গেছে যে প্রায় 1 লাখের উপর লোক গেছে বাংলাদেশ থেকে, সেখান থেকে ঢুকে যাচ্ছে বর্ডারের দিকে। পুলিশ ধরে নিয়ে বলে তুই অ্যাসাইলাম করবি না, নিয়ে নিবে। অনুপ্রবেশকারীদের দেখা মাত্র গুলি পৃথিবীর কোনো দেশে আমি খুঁজে পাই নাই সার্চ করে, একমাত্র বাংলাদেশের লোকগুলো অনুপ্রবেশ করে। আমাদের বন্ধুত্ব কিন্তু শক্তি কার কত সেটা না, সমতার ভিত্তিতে হয় বন্ধুত্ব। আমিন ভাই আওয়ামী লীগ করে আমার বন্ধু, তাই বলে মানে হেভি পাওয়ারফুল, আর আমি জাতীয় পার্টি করি 11 জনের একটা সদস্য, তাই এটা হয় না বন্ধুত্ব। বন্ধুত্ব এই যে 22 ভার্সা, আপনি আমাকে সম্মান দেবেন আপনার সম্মানের ভিত্তিতে। ওই দেখার পরে 2 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার দুটি গুলি করে মেরে ফেলে এই জিনিসটা আলোচনা আসতে হবে না? সমতার বন্ধুত্ব তো আসতে হবে। ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার মাত্র 2,500 কিলোমিটার এবং 5th লার্জেস্ট বর্ডার। ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ, ভারত আমাদের মুক্তিযুদ্ধে হেল্প করেছে। জাতীয় পার্টির প্রেশার আজকে 34 বছর থেকে এই প্রেশার নিয়ে এসে সব কবরেই গেছে। প্রেশারের বাইরে জাতীয় পার্টি না, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, সহযোগী করার জন্য এই দুইটি বৃহত্তর সংগঠন সবসময় জাতীয় পার্টিকে প্রেশারে রেখেছে। সেটা সাস্টেইন করি যতটুকু, কখনো আমরা সার্ভাইভ করেছি, কখনো আমাদের দলের ক্ষতি হয়েছে, কখনো দলের ভাঙ্গন হয়েছে, কখনো আবার দলের কিছু সিনিয়র নেতারা বেনিফিশিয়ারি হয়েছে।
তৃণমূলরা হয়তো বা সেখানে কিন্তু হয় নাই। তারপরও আপনার সমর্থকরা এবং তারপর আমরা এখন এদেশের রাজনীতিতে যে আছি, আলোচনায় আছি, এই যে বৃহত্তর দুইটা রাজনৈতিক সংগঠনের সাথে বসে আছি, ধন্যবাদ ওনাদেরকে এবং বাংলাদেশের এটাই মানুষকে। সফলতা অনেক। নীলোফার চৌধুরী মনি, আসলেও জনগণের চাপ তো সবচেয়ে বড় চাপ হওয়ার কথা, সেটা কি আপনারা মনে করেন না? জনগণ আমাদের সাথে আছে। জনগণের এই চাপ যদি বলেন, আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ জনগণকে আপনি খেয়াল করেন যে আওয়ামী লীগ বাধ্যতামূলক নির্বাচন দিয়েছে, বাধ্যতামূলক। আনসার বাহিনীকে বলছে তোমাদের বেতন কাটা হবে ভোট দিতে না আসলে, তোমাদের আত্মীয় স্বজনরা। আপনার সরকারি কর্মচারী কর্মকর্তাদের বলছে তোমাদের বেতন কাটা হবে। আপনার যত হ্যান্ডস আছে রাষ্ট্রের সবাইকে বাধ্য করেছে, তারপরেও ভোটের হার 2%, 5%, 3% হয় নাই। আর বিএনপি যখন বলেছে যে 7 তারিখ সারা দিন পরিবারকে সময় দিন, মানুষ কিন্তু বিএনপির ওই কথাটাই শুনেছে। কিন্তু আজকে ওবায়দুল কাদের যে কথাটা বলেছে, প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে লিফলেট করে সেই শোনেন, আন্দোলনকে আওয়ামী লীগ ভয় কখন পায় কি না। করতে হবে বিএনপি ভালো করে জানে। বিএনপিকে দেখেন 50 লক্ষ মানুষকে বিএনপির শুধু আসামি বানানো হয়েছে। এটা আমার কথা না, বিবিসির কথা। বিবিসি আরো 6 মাস আগে বলেছে 2-4 বিলিয়ন। তাহলে এখন ধরেন আরো এই কয়েকদিনে যা হয়েছে 28 অক্টোবর থেকে, তারপরেও বিএনপির জন্য মানুষ পাগল। এত দল গঠন হয়, এত কিছু হয়, বিএনপি কিন্তু ভাঙে না। বিএনপিকে ভাঙার জন্য ওবায়দুল কাদের সাহেবরা হেন কোনো কাজ নাই যেটা করে নাই, যেটা প্রকৃষ্ট প্রমাণ আপনার সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক সাহেব। উনি বলেছে এক রাতে সবাইকে ছেড়ে দিতাম 20-25 হাজার লোককে, যদি আমাদের কথা শুনতো। তারপরেও বিএনপিকে কথা শোনাতে পারে নাই। বিএনপি বিভিন্নভাবে মানে নির্যাতিত, নিষ্পেষিত। শুধু তাই না, আপনার বিশ্বের যত বড় বড় রিপোর্টগুলো আছে, ওইখানে বিএনপির যে কতটা নির্যাতিত, কতটা গুম খুন হামলা শিকার, কাজে আপনাদের তরফ থেকে আপনারা আন্দোলন কেমন সেটা আপনারাই নির্ধারণ করতে চান, মানে কখন কি না আন্দোলন? আপনারা আমরা যখন আন্দোলন করি আমাদেরকে মারে, আওয়ামী লীগ মারে, গুলি করে, আওয়ামী লীগ পুলিশ বাহিনী লেলিয়ে দেয়, আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থা লেলিয়ে দেয়, আপনারা তখনও আমাদের দোষ দেন। আর আমরা যখন লিফলেট বিতরণ করি, এই গরমের দিকে জনগণের দিকে দৃষ্টি রেখেই আমাদের লিফলেট বিতরণ করতে হয়, কারণ কোনো ওভারফ্লু হয়ে গরমে কেউ মারা যাক এটা আমরা চাই না। সেই জায়গায় আপনারা যখন এই কথাগুলো বলেন। আমিনুল ইসলাম আমিন, এই পরাশক্তির দুর্নাম কি আসলে আওয়ামী লীগের গায়ে লেগেছে, নাকি আওয়ামী লীগ মনে করে যে জনগণই তাদের আসলে সবচেয়ে বড়? আমরা তো সবসময় সেটাই বিশ্বাস করি। আমি তো আপনাকে এর আগে অনেকগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো এরপরে তো আমার মনে হয় না যে এর চেয়ে আর বেশি ক্লিয়ার করার কোনো কিছু আছে। যে আমরা যদি মনে করতাম যে পরাশক্তির প্রেসারে যদি ভীত হতাম, তাহলে তো আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতাম। কিন্তু পরাশক্তির সমর্থনে আপনারা পরাশক্তির সমর্থন ছিল নাকি, আমি তো সেটাও আপনাকে বলেছি যে পরাশক্তির সমর্থন কার পক্ষে ছিল, এটা তো মির্জা ফখরুল ইসলামই বলেছে। তারপরে আমাদের উপর চাপাচ্ছে কেন? আপনারা বলেছেন যে দিল্লির সমর্থন আপনাদের আছে, সেটা সরাসরি বলেছেন। আমি আগেই বলেছি যে সারা বিশ্বের বাস্তবতাটা, এর পাশাপাশি যদি আপনি জনগণের সমর্থন না থাকে, আপনার কোনো ক্ষমতা নেই আপনার রাষ্ট্র ক্ষমতায় থাকার বা মানুষের কাছে যাওয়ার। বিএনপি যেটা বলছে যে প্রেশার, ধরেন যখন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিলাম, উনি বলছেন যে আমরা সেটা মেনে নিয়েছিলাম, ওরা মানেনি। ওরা ওই যে জনচাপের মুখে নতি স্বীকার করেই বাধ্য হয়েছিল এটা মানতে। এটাই হচ্ছে জনতার আন্দোলন। নিশ্চয়ই আমরা সেটা যদি ওরা করতে না পারে, এখন তারা যদি এখন যেটা করছে সেটা নিয়ে যদি বিএনপি সন্তুষ্ট থাকে, থাকুক, আমার কোনো সমস্যা নেই। নিশ্চয়ই। বাট জনগণ কার পক্ষে আছে এটা বোঝার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। আমি একটু শেষ করি 30 সেকেন্ডে। ধরেন ভারতে, আমি 30 সেকেন্ডে শেষ করছি, মোদির বিরুদ্ধে একটা কথা বলেছিল রাহুল গান্ধী, মোদি উপাধিধারীরা চোর হয় কেন, তাতে তার বিরুদ্ধে সাজা হলো, শুধু জেল না, এবং তাকে তার বাতিল করা হলো, বাসা বাতিল করা হলো।